দেখো, 1 নম্বর সিকিউ দিয়ে শুরু করছি। উদ্দীপকের তথ্য হতে বলের পরিমাণ নির্ণয় করো। বলো, বলের পরিমাণ কিভাবে করে নির্ণয় করবা? বলের পরিমাণ কিভাবে নির্ণয় করবা? F is equal to K into Q1 Q2 ডিভাইড বাই D স্কয়ার। বুঝে গেছে? এটা তো আমাদের আর দেখাতে হচ্ছে না। একটু দেখো সবাই, যদি আধানদ্বয়কে অর্ধেক এবং দূরত্ব দ্বিগুণ করা হয়, তার মানে এটাকে কত ধরবো? 10 কুলম। এটা ধরবো কত? 35 কুলম। এদিকে কি অর্ধেক, আর দূরত্বকে কি করতে বলছে? 100 সেন্টিমিটার, মানে 1 মিটার। করে তোমরা পারবা না এটা করতে, বলের মান বের করতে পারবা না, দুইটার পার্থক্য বের করতে পারবা না। এটা করালে তোমাদের কি করা হবে? অপমান করা হবে। তখন এটা তাইলে আর করাচ্ছি না। 2 নাম্বার, সেম চার্জের মধ্যবর্তী ক্রিয়াশীল বলের মান পারবো। গ নাম্বারে আসো, একটি একক ধনাত্মক আধানকে আধান দুটির মধ্যে এর ভিতরে কোথায় স্থাপন করলে এ কর্তৃক সৃষ্ট বল বি কর্তৃক সৃষ্ট বলের দ্বিগুণ হবে? কোথায় স্থাপন করলে? কেউ পারবে এটা করতে? কেউ পারবা? দেখি একটু ট্রাই করো তো, দেখি ঘ নাম্বারটা। দ্রুত দ্রুত ট্রাই করো। খেয়াল করো, একক ধনাত্মক আধানকে আধান দুইটির মধ্যে কোথায় স্থাপন করলে এ কর্তৃক সৃষ্ট বল হচ্ছে এফ এ, আর বি কর্তৃক সৃষ্ট বল হচ্ছে কি এ বি। তাহলে এফ এটা এ বি এর কি হবে? দ্বিগুণ হবে। তো কি লিখবো? ধরি এ থেকে এক্স মিটার দূরে সি বিন্দুতে এফ এ সমান 2FB। তো এটার জন্য দূরত্ব হচ্ছে কি এক্স, আর এটার জন্য দূরত্ব হবে কি 12 মাইনাস এক্স। এভাবে করে করতে হবে আর কি, নর্মাল অঙ্ক ছিল। আমি কি বুঝতে পারছি? তোমরা কি বুঝছো? এ বল মানে এফ এ, বি বল মানে কি এফ বি। এফ এ সমান 2FB দিয়ে কাজটা করতে হবে। এফ এ সমান 2FB। শুধু মনে পারো এফ এর কে Q1 Q2 বাই ডি স্কোয়ার দিয়ে কাজ করতে হবে। দেখো তাহলে আনসার কত আসছে? 4, মানে এ থেকে 4 মিটার দূরে। তুমি যদি 4 মিটার লিখে দিলে কিন্তু তুমি নাম্বার পাবা কত? 4/3। কেন? তো বুঝতে পারছো কোথা থেকে এটা বলতে হবে? কোথা থেকে 4 মিটার, এ থেকে নাকি বি থেকে? ঠিক আছে, এটা বলে দিতে হবে। তো বলছিলাম ছোটবেলায়। আচ্ছা, গ নাম্বার পারবে এ বি এর মধ্যবর্তী বল, এটা করাচ্ছি না। সি বিন্দুতে লব্ধি প্রাবল্য শূন্য হলে, কথাটা বোঝার চেষ্টা করো সূর্য। সি বিন্দুতে লব্ধি প্রাবল্য শূন্য হলে উক্ত বিন্দুটি এ বি এর মধ্যবিন্দু কিনা। এইখানে তাহলে তোমার এত কিছু দেখার দরকার নাই। লব্ধি প্রাবল্য শূন্য হওয়া মানে কি বলো? বল শূন্য হলে F1 সমান F2, আর প্রাবল্য শূন্য হলে বলো E1 সমান E2। সেখান থেকে ঘুরে ফিরে কি আসে? F1 সমান F2। কিভাবে আসছে সেটা তো মনে হয় দেখাইছিলাম। কিভাবে বলো? E1 সমান কি E2। এখান থেকে আমরা কি লিখবো? ই ই মানে কি F1 বাই কিউ, এখানে কি F2 বাই কিউ। কিউ কিউ টাটা, তাহলে দিন শেষে কি থাকে? F1 সমান F2 থাকে। আগের মতো না তাহলে অঙ্কটা? F1 মানে কি? তাড়াতাড়ি। F1 মানে কি সি Q1 Q2 বাই ডি স্কোয়ার বা D1 স্কোয়ার। F2 মানে কি সি Q3 Q4 বাই D2 স্কোয়ার। মনে পড়ে সেদিনের কথাগুলো? সেকেন্ডের মধ্যে কেমনে হয়ে গেছে ঘটনা, মনে পড়ে? শিশি চলে যাচ্ছে। হ্যাঁ, এরপরে Q1 মানে কি দেখি বলো তো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি সবাই। Q1 মানে কি? তোমরা কি এতটুকু বুঝতে পারছো নাকি আরেকবার বুঝাবো? ই সমান হচ্ছে, ঠিক আছে। তাহলে Q1 কত দেখি বলো তো। আমরা ধরি এখান থেকে এই জায়গায় 1 কুলম্বকে স্থাপন করছি x মিটার দূরত্বে, ঠিক আছে। এই বি কত তোমরা কি জানো? হ্যাঁ, 8 মিটার। এই বি কত? 8। তাহলে এটা যদি x হয় এটা কত হবে? 8 মাইনাস এক্স, এটা তো আমরা জানি।
বলো তাহলে Q1 কত 20, Q2 কত 1, এক্স বলছে কে জানি এখানে একটা মেয়েদের মধ্যে। D1 মানে কি বলতো, D1 মানে কি এক্স স্কোয়ার, Q2 মানে কি, সরি Q3 মানে কি 25, ভেরি গুড, Q4 1, ওয়াও সেরা, D2 কি 8 মাইনাস এক্স, এখান থেকে অজানা মান কি এক্স বের করতে পারবো না, এক্স মানে কি সি না, এই তো এস মানে দূরত্ব আর কি, মানে সিটা এসি আর কি। আচ্ছা এক্স মানে হচ্ছে কি এসি, শেষ। হ্যাঁ, তা তুমি এক্সটা বের করলা, যদি 4 মিটার হয় আমার দিকে, এক্স যদি 4 মিটার হয় তাহলে আমি কি বলতে পারবো, ইয়েস সঠিক, লব্ধি প্রাবল্য মধ্যবিন্দুতে অবস্থিত। কথাটা বুঝে গেছে কিনা বলো, যদি এই এক্স এর মান কত হয়, বলো এক্স এর মান কত হলে, 4 মিটার হলে বলতে পারবো ইয়েস মধ্যবিন্দুতে লব্ধি প্রাবল্য কি হবে, 0 হবে। কিন্তু এখানে হচ্ছে কত 3.78, এর মান কত আসতেছে 3.77, তাহলে কি মধ্যবিন্দুতে, তাহলে মানে লব্ধি প্রাবল্য মধ্যবিন্দুতে না। ক্লিয়ার কিনা বলো, সত্যি সত্যি বুঝতে পারছো? আচ্ছা এবার আদানদ্বয়ের মধ্যবর্তী ক্রিয়াশীল বলের মান পারা যাবে কিনা, সত্যি সত্যি। সি বিন্দুতে +1 কুলম আদান স্থাপন করলে লব্ধি তীব্রতার মান কত হবে, এখানে কি তুমি কি এফ এসি সমান এফ বিসি ধরবা নাকি, এরকম কিছু ধরবা? তাহলে কি করতে হবে দেখি বলো, কেন এটা তো আমি দেখতেই পাচ্ছি, আসো কে পারবা, এটা কিভাবে করে করতে হবে একটু চিন্তা করে বলো। সি বিন্দুতে +1 কুলম স্থাপন করলে লব্ধি তড়িৎ তীব্রতার মান, লব্ধি তড়িৎ তীব্রতার মান ই, ই আর কি করতে বলছো তোমাকে আমি এখানে, ই আর কি বলে, বলো কিভাবে করে করবো, কে কে পারবা যাচ্ছে একটু হাত তুলো তো, বলো তুমি, হ্যাঁ এহ, এখানে একটু মানে লব্ধি প্রাবল্য বের করতে বলছে তোমাকে, কোথায় 0 হবে এমন তো বলা নাই, সি বিন্দুতে বলে দিছে তো, তো এখানে তো বিন্দু বলে দিছে। হ্যাঁ ভেরি গুড, E1 বের করব, E2 বের করব, সেখান থেকে কি বিয়োগ করে যেটা আসবে এটা হচ্ছে কি লব্ধি প্রাবল্য। হ্যাঁ শুনুন বুঝুন দেখুন জানুন, আমি E1 বের করতে পারবো না, মানে ই অফ এসি বের করতে পারবো না, অন্নপূর্ণা পারবো কিনা বলো তো, ই অফ এসি বের করতে পারবো, বলো কেমনে করে, ই অফ এসি মানে কি, একটা সূত্র আছে না গাইডে, যেটা দিয়ে ধুরুম করে এটা করতে গেছে, সেটা তো বলছিলাম, বলো এখানে কি লিখবো, কে কিউ বাই আর আর স্কোয়ার বা আর ওয়ান স্কোয়ার, ভেরি গুড, ঠিক আছে ডিরেক্ট লিখে দিতে পারবো না এখানে এটা, বলো দেখি কে এর মান কত, 9 × হ্যাঁ এটা সবাই জানে, কিউ কত দেখি বলো, কিউ কত, কোথায় 3 দিচ্ছি, 3 × 10⁶, ও মাইনাস ছিল, আচ্ছা তারপরে আর ওয়ান কত 2, হ্যাঁ তো এসি যদি 2 হয় বিসি কত, ও 6, তাহলে এটা হচ্ছে 4, সবকিছু দিয়েই দিছে, বলে আমরা কি নিজে নিজে করতে পারবো না, ই অফ এসি ই অফ বিসি বের করতে পারবো না, কথা বলা যাবে না। এই দেখো ই অফ এ ই অফ বি, এটি বড় এটি ছোট, তাহলে এর দিকে হবে, হ্যাঁ বড় থেকে ছোটর দিকে হবে, লব্ধি প্রাবল্য বের করছে, এবং প্রাবল্য কোন দিকে কাজ করে জানো তো, এটা বড় থেকে ছোট এর দিকে, তাহলে কি বড় হচ্ছে কি এ, ছোট হচ্ছে কি বি, তাহলে এ থেকে বি এর দিকে কাজ করে, সবাই কি বুঝতে পারছো, ক্লিয়ার, শুধু ক্লিয়ার। এর পরেতে যেটা আসবে সেটা মূল অঙ্ক, দেখে মনে হচ্ছে অনেক কঠিন, বাহ এটা একদম ইজি, করিয়েছিলাম মনে হয় ছোটবেলায়, করেছিলাম, হয়নি, আচ্ছা তাহলে দেখো, করেছি না, দেখো
প্লাস্টিক পাত কত বল অনুভব করবে? ফোন ভেঙে গেছে আর কি, সবকিছু নিয়ে গেছে। দেখো, প্লাস্টিক পাত কত বল অনুভব করবে, কিভাবে করে করবা? পারবে কেউ? সময় দিলাম 2 মিনিট গ নাম্বারটা করার জন্য। ফার্স্ট একেবারে 75 ন্যানো কুলম মানে কি 75 ইন্টু 10⁻৯ কুলম। বুঝা গেছে? সত্যি সত্যি বুঝেছো? আমাকে কত বল অনুভব বলছে তো, এই প্লাস্টিক পাতা কত বল অনুভব করে, সোজা কথা এদের কি মধ্যবর্তী বলটা বের করতে বলছে। কত আসছে? ভেরি গুড। তাহলে 3.98 ইন্টু 10⁻³ এটা মোটামুটি সবাই পারছি, ঠিক আছে, কম বেশি এটা সবাই পারলাম। সমস্যা হচ্ছে এই এবার টুপ এদিকে হয়েছে, ওটা পারা যাবে 3.98 বা যা আসছে। এর পরেরটা দেখো, ঘ নাম্বার। ঘ নাম্বারটা ভালো করে খেয়াল করো। সুতা কেটে, এই সুতা কেটে দিলে 2.2 সেকেন্ডে বেলুনটি প্লাস্টিক পাত স্পর্শ করতে সক্ষম হবে কি? সুতা কেটে দিলে বেলুনটি কোথায় পড়ার কথা? প্লাস্টিক পাতে পড়ার কথা। ভালো করে বুঝো, সুতা যদি কেটে দেয় বেলুনটি কোথায় পড়বে? প্লাস্টিক পাতে। কত সময়ে পড়বে এটাই আমাকে কি বের করতে বললো। যদি টি এর মান 2.2 সেকেন্ড হয় তাহলে বলতে পারবো ইয়েস 2.2 সেকেন্ডে বেলুনটি প্লাস্টিক পাতের উপরে পড়বে। ঠিক আছে কিনা? তাহলে কি বের করতে হবে? টি। টি বের করার জন্য কার হেল্প নিতে হবে বলতো? আচ্ছা, সূত্র আমরা কি জানি? এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এটা পরন্ত বেলুন না? পরন্ত বেলুনের কি জিরো, ইউ জিরো। বুঝুন, এইচ ইজ ইকুয়াল টু কি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এটা তো জিরো হয়ে গেল, তাহলে কি থাকে? এইচ ইজ ইকুয়াল টু হাফ এটি স্কোয়ার থাকে। সেখান থেকে কি বের করতে হবে? টি। উচ্চতা নয় আমার জানা আছে কত? 12 সেন্টিমিটার। এইচ জানা আছে, হ্যাঁ। টি আমরা বের করব, এ কোথায়? আচ্ছা বাপ, এ বা জি যেটা হোক, এ এটা তো স্বাভাবিক বল না। এটা কেমনে করে বের করবা? এ তুমি অনেক লম্বা জীবন, ভেরি গুড। এখানে শুনুন, দেখুন, বুঝুন, জানুন। এই বলটাকে এই প্লাস্টিকের পাত কি করছে? বিকর্ষণ করছে, যেটার মানে তুমি বের করছো কত আসছে? 3 পয়েন্ট যা আসছে 3.88 বা যা আসছে কত আসছে? 3.98 ইন্টু 10⁻³ এটা হচ্ছে কি এদের মধ্যবর্তী বিকর্ষণ বল। কেমন আকর্ষণ হবে বাবা? দুইটাই প্লাস, মধ্যবর্তী কি বিকর্ষণ। তার মানে এ এটাকে কি উপরে রেখে দিচ্ছে, এই পাতটা এটাকে কি কি করছে? উপরে রেখে দিচ্ছে। এতটুকু তো বুঝছো মনে হয় একটু করে। কিন্তু কিন্তু এর একটা ভর আছে না? কত? 0.9 গ্রাম একটা ভর আছে না? এই ভরের কারণে সে কি নিচে পড়ে যেতে চাইবে না? ভরের জন্য একটা ওজন আছে না? বলো, আমরা কি এর ওজনটা বের করতে পারবো? আবার বুঝো, তোমরা অনেক দূরে চিন্তা ভাবনা করতেছো। এদের ভেতরে একটা বিকর্ষণ বল আছে, হ্যাঁ কি না? যেটা আমরা বের করছি, আছে কি না সবাই? এদের একটা বিকর্ষণ বল আছে না? আছে। আবার এর একটা ভর আছে না? এটা নগণ্য হোক কম হোক, তারপরে তো একটা ভর আছে। ভর আছে মানে তার কি আছে? ওজন। তাহলে ওই বিপরীত প্লাস্টিকের পাতা তাকে কি বিপরীত বল দিচ্ছে। আর ওই প্লাস্টিকের সরি এই যে বেলুনের একটা ভর থাকার কারণে সেটা কোন দিকে কাজ করছে? নিচের দিকে। তাহলে বিপরীত দিকে কাজ করতেছে না? তাহলে বিকর্ষণ বল থেকে এই ওজনটা কি করতে হবে? মাইনাস করতে হবে না? এইদিকে সবাই কি বুঝতে পারছো? আবার বুঝো, বেলুন আর প্লাস্টিকের পাতার মধ্যে একটা কি বল আছে? আর এই বেলুনের কি বল আছে? আকর্ষণ বল।
মানে ওজনের কারণে আর কি। তো ওজনটা বের করব, একটা থেকে একটা বাদ দিলে লব্ধিটা চলে আসবে না? অ্যাট লাস্ট কতটুকু লব্ধি, লব্ধি কি, লব্ধি বল, লব্ধি বলটা চলে আসছে না? লব্ধি বল মানে কি বলো, এফ। দেখো তোমরা একটু করে দেখো কত আসছে সেটা একবারেই দেখে নাও। বস্তুর ভর হচ্ছে এত, তাহলে বস্তুর ওজন হচ্ছে এত। একবারে দেখে নাও, লিখবে না কোনো কিছু। বস্তুর ভর এত, বস্তুর ওজন এত। ওজনটা কোথায় কাজ করে? নিচের দিকে, পৃথিবীর কেন্দ্রের দিকে কাজ করে। আচ্ছা, বিকর্ষণ বল দেওয়া আছে, দুইটা জিনিসের বিকর্ষণ বল দেওয়া আছে। এটা কি, এটা থেকে কি বড় না? তার মানে কি নিচের দিকে কাজ করবে না? বুঝিনি বিষয়টা। আচ্ছা, নিচের দিকে কাজ করবে না, তাহলে বাদ দাও, বাদ দাও। কত আসছে? 4.835 ইন্টু 10⁻³ নিউটন বলে কি কাজ করবে, হ্যাঁ কি না? ও চাচ্ছে, ভালো করে বুঝো, এই এই বলে চাচ্ছে কি, বলো তো দেখি, উপরের দিকে ফেলে দিতে। আর এই বলে চাচ্ছে কি নিচের দিকে আকর্ষণে। দুটো বাদ দিলে দিছে কে, কে জিতবে? বস্তুর ওজন জিতবে না? আচ্ছা, তাহলে ওই ওজনে সে কি করবে? নিচের দিকে পড়তে থাকবে। তাহলে ওটা কি বল? লব্ধি বল, মানে এফ। আবার এফ মানে কি? এম এ। তাহলে এফ আছে, এম আছে, কি আসবে? এইটাই তো আমার দরকার, তাই না? ওই এটাই তো আমার দরকার। এই এফ ইজ ইকুয়াল টু এম এ থেকে আমরা কি এটা বের করলাম, সেই এটা আমরা কোথায় বসাই দিলাম? এখানে বসাই দিলে কাজ শেষ। সে কঠিন ছিল? তাহলে বলো ফার্স্ট থেকে বলো, প্রথম আমরা কি কাজ করব? বলো প্রথম থেকে আমরা প্রথমে কি কাজ করব? ভর থেকে ওজন বের করব, শেষ। ওটা কোথায় কাজ করছে? আগে থেকে আমার কি ছিল? কি বল? বিকর্ষণ বল। কে জয়যুক্ত হবে? ওজন। তাহলে বিকর্ষণ বল থেকে ওজনটা কি করতে হবে? মাইনাস করতে হবে। কে জিতবে? আকর্ষণ বলটা জিতবে, সেটা হচ্ছে কি লব্ধি বল। এফ আছে, এম আছে, কি আসবে? এটাকে কোথায় ইউজ করবো? এইচ ইকুয়াল সূত্রে। দ্রুত করে ফেলো। কতটা কঠিন ছিল? ছিল। বললো কি আমাকে, কি কি বলতে, কি কি দেখাতে বললো? এত সেকেন্ডে বেলুনটি প্লাস্টিক পাত স্পর্শ করেছে। এটা কি পুরোটাই বানোয়াট কথা না, মিথ্যা কথা না? আসলে কত সেকেন্ডে স্পর্শ করেছে? 0.21। এরাও আমাদের সরকারের মতো কথাবার্তা বলছে, কথাবার্তা ঠিক নেই, অসত্য কথা। 0.21 সেকেন্ডে কি স্পর্শ করেছে, কেমন? আচ্ছা, এরপরে এরপরে Q1 Q2 D সবকিছু আছে, আর আমাদের মত ভর্তি আসবে। মানে এটা দেওয়া মানে কি, এটা দেওয়া মানে কি ফ্রিতে 3 নাম্বার দিয়ে দেওয়া। নাও তোমরা এটা আনসার করছো, তাই না? মনে করো কথা কথা, ক খ পারছো, গ পারছো, ওয়াও। তিনটা দেখছি, 4 নাম্বারটা এমনি দিতে পারবো। তাহলে 4 নাম্বার একটু করে দেখাতো ভালো করে। উপরোক্ত উদ্দীপকে ব্যবহৃত প্রতীক ব্যবহার করে কুলম্বের সূত্রের গাণিতিক রাশিমালা প্রতিপাদন করো এবং এ থেকে কুলম্বের সংজ্ঞা যাচাই করো। তুমি তো দেখে খুশি হয়েছে, 1 2 3 পারবো মানে 4 এমনিতে পারবো, সমস্যা নেই। আগে শুরু করে দিই। 6 নাম্বার আনসার করতে পারছো, 4 নাম্বার কি ছেড়ে আসছো? কোনটা লাভ? বাংলা দেখুন, নাম্বার নেই। কেউ পারবে এটা? এটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট অঙ্ক, এই যে প্রশ্ন পুরো চ্যাপ্টারের। দেখুন, শুনুন, বুঝুন, জানুন। তোমাদেরকে শুরুর দিন মানে এটা যখন পড়াচ্ছিলাম তখন তোমাদেরকে বলছিলাম এফ সমানুপাতিক কিভাবে করে লিখবে। দেখো, এফ সমানুপাতিক Q1 Q2, আবার এফ সমানুপাতিক 1/d²। দুটাকে সাজিয়ে গুছিয়ে যখন লিখবা, এফ সমানুপাতিক Q1 Q2/d², সমানুপাতিক চিহ্ন উঠে যখন সমান দিবা, এখানে কি আনতে হবে? সি বা কে, Q1 Q2/d²। এটাই তো সেই প্রতিপাদন। তুমি কিছু করতে যাচ্ছ, কিছু বলতে যাচ্ছ? আচ্ছা, এখান থেকে তাহলে তাহলে গাণিতিক রাশিমালা পেয়ে গেলাম। তবে তার আগে কিছু কথাবার্তা বলতে হবে, চিত্রাঙ্কন করতে হবে। চিত্রাঙ্কন কথা বলার পরে এগুলো লিখবা। দেন এখনো শেষ হয় নাই, এ থেকে কুলম্বের সংজ্ঞা যাচাই করো। সমীকরণ থেকে সংজ্ঞা যাচাই, তোমাদের একদম ভেরি ফার্স্ট ডে থেকে বলছি, মনে আসছে কথাটা?
সমীকরণ থেকে সংজ্ঞা আনার কথা বলছিলাম না তোমাদেরকে? বলো তাহলে সি, এখানে কুলম মানে কোনটা? সি। তাহলে সিটাকে সমীকরণ থেকে সিটাকে কি করতে হবে? আলাদা করতে হবে। সি সমান কি বলো? এফ ডি স্কোয়ার বাই কিউ ওয়ান কিউটি, ইফ আই নট রং। ঠিক আছে কিনা বলো? তাহলে সবাইকে কি ধরতে হবে বলো তো? ওয়ান। বা ওরা দেখি মনে রাখছে। সবাইকে কি ধরতে হবে? ওয়ান। দূরত্ব কত? ওয়ান। তাহলে দেখো, একক আদানের দুইটি আদানকে পরস্পর থেকে 1 মিটার দূরত্বে রাখলে যে বলটি পাওয়া যাবে সেটি হচ্ছে কি? কুলম, 1 কুলম। ঠিক আছে? 1 কুলম আদানের, 1 কুলম বিশিষ্ট দুইটি আদানকে পরস্পর থেকে 1 মিটার দূরে রাখলে যে বল পাওয়া যাবে, যে আকর্ষণ বলটা কাজ করবে, যে বিকর্ষণ বলটা কাজ করবে, সেটাই হচ্ছে কি? কুলম বল, 1 কুলম বল। শেষ। 4 নম্বর পেয়ে গেছি তো, আর কি? বুঝে গেছে কিনা? মনে হচ্ছে এটা আরো ইজি ছিল। তবে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই ধরনের জিনিস তোমাদেরকে দিবে না কখনো। তারপর দিলে বলে তো দিলাম। আচ্ছা, তোমরা হয়তোবা অন্য একটা প্রশ্ন খুঁজছো, ওই প্রশ্নটা কোথায়? ওই প্রশ্নটা এখন আসছে না কেন? কোন প্রশ্নটার কথা মনে হয় বুঝতে পারছো? বলো তো কোন প্রশ্নটার কথা? আমি তোমাদেরকে আমি তোমাদেরকে কোশ্চেন করে দিলাম আমাকে কোশ্চেন করার জন্য। ওইটা আরো একটা আছে তো, আরো একটা ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট। মনে পড়ে এই চ্যাপ্টারে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস ছিল। হ্যাঁ হ্যাঁ, ওটা এই বলছে। হ্যাঁ হ্যাঁ, এটা তো আছে, এটা সবাই তো একই কথা বলছে। ওটা তো গরিব জিনিস, আর একটা বড়লোক জিনিস ছিল, মনে পড়ছে না তোমাদের? এই চ্যাপ্টারের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস ছিল। একই কথা তাদের যুক্ত করলে। ভুলে গেছো? বলবো? নতুন নতুন আধানকে, এই ওটাই যাচ্ছিলাম, নতুন আধানকে কি ভিতরে স্থাপন করব নাকি বাইরে স্থাপন করব? বাইরে স্থাপন করলে কোথায় বাইরে স্থাপন করব? কোন দিকে স্থাপন করব? মনে আছে সেদিনের কথাগুলো? শুনুন, বুঝুন, দেখুন, জানুন। যদি একই আধান হয় তাহলে কোথায় স্থাপন করতে হবে? ভিতরে। যদি বিপরীত ধর্মী আধান হয়, একটা প্লাস একটা মাইনাস, তাহলে কোথায় থাকবে? কোনটার দিকে? বাইরে। কোনটার দিকে থাকবে? যেটা সাংখ্যিক মানে ছোট। মনে করে একটা হচ্ছে -20, একটা +10। চিহ্ন দেখা এখানে যাবে না। চিহ্ন দেখবো শুধুমাত্র কিসের জন্য? বাইরে হবে নাকি ভিতরে হবে এটা দেখার জন্য। তাহলে -20 কুলম +10 কুলম, বলো কোথায় হবে? বাইরে। কার দিকে হবে? 10 কুলমের দিকে হবে। ওই দেখো, আমি তো এটাই আশা করছি। কেন কেউ একজনে কেন বলছে না কথাটা? বলে ফেলেছে। ছোট কে? 10, ছোটটার দিকে থাকবে। মাইনাস কে চিন্তা করা যাবে না। মাইনাস প্লাস চিন্তা করবো প্রথমে, ভিতরে নাকি বাইরে সেটা দেখার জন্য। ছোটটার দিকে। ঠিক আছে? সবাই কি একটু একটু করে বুঝতে পেরেছো? সত্যি সত্যি? আচ্ছা, ক্লিয়ার? যারা যারা ভুলে গেছে লিখে নিতে পারো, লিখে রাখ। তাহলে লিখে রাখো, একই আদান হলে ভিতরে, ভিন্নধর্মী আদান হলে বাইরে, সাংখ্যিক মানে ছোটটার দিকে। এভাবে করে লিখে রাখো। একই আদান হলে ভিতরে, মানে নতুন আদানটা কোথায় যাবে? ভিতরে। জানলো? আবার লিখে রাখো, তাহলে আবার আর কখনো ভুলবে না। একই আধান হলে ভিতরে, বিপরীত আধান হলে বাইরে। কমা দিয়ে লিখো, সংখ্যায় যে ছোট তার দিকে, বা সাংখ্যিক মানে যে ছোট তার দিকে। যারা জানো তারাও লিখে রাখো, তাইলে আবার তোমার কি অনেকদিন মাথায় থাকবে। ঠিক আছে? ওকে। আচ্ছা, এই এখনই আসবে এটা, এখনই আসবে এটা। সেই ওকে, লিখে ফেলেছ আশা করি। ভাইরা আমার, হ্যালো, এদিকে তাকাও। এক্স বিন্দুতে 5 কুলম চার্জ স্থাপন করলে
এটি কোন দিকে সরে যাবে? এক্স বিন্দু কোথায় দেখতে পাচ্ছ? এইখানের ভিতরে, মাঝখানে না ভিতরে? আচ্ছা, মধ্যবিন্দু তো বলে নিতে বাবা, এখানে মধ্যবিন্দু বলেছে না। এক্স বিন্দুতে 5 কুলম চার্জ স্থাপন করলে এটি কোন দিকে সরে যাবে? তো এটা হচ্ছে 9 মিটার, এটা তাহলে কত মিটার হবে? 7 মনে হয় না? 7 মিটার। আচ্ছা, তাহলে এর তীব্রতা বা প্রাবল্য বের করবা। এর প্রাবল্য কি বের করবা, চলো দেখি। ওয়াও, ঠিক বলেছ। তো খেয়াল করো, এ বিন্দুতে চার্জ, বি বিন্দুতে চার্জ, এক্স বিন্দুতে চার্জ, তিনটা চার্জ লিখলাম। বিএক্স এর মধ্যবর্তী দূরত্ব, এক্স এর মধ্যবর্তী দূরত্ব লিখলাম। এবার এই বিন্দু মানে এই বস্তুতে বা এই বিন্দুতে Q1 আদানের মানে নতুন আদানের জন্য এক্স আদানের উপর ক্রিয়াশীল বলের মান F ইজ ইকুয়াল টু কি সি Q1 Q2/B²। এটা আসছে। এটা কোথায় থাকবে দেখি বলতো, একটু খেয়াল কর। এখানে স্থাপন করলাম, এটা কোন দিকে হবে দেখি বলতো? এক্স বি এর মানে এক্স থেকে বি এর দিকে। কেন? এটা কত কত কুলম? এটা 9। এটা 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 কত কুলম? 5 কুলম। তাই এইদিকে হবে। আর দুটোটা কি প্লাস, ঠিক আছে, ছোটটার দিকে হবে। আচ্ছা, এরপরে আচ্ছা দেখি বলতো, বি এবং মানে এক্স এবং বি এর জন্য এটা আমরা এ এবং এক্স এর জন্য বের করছি, সেটা কোন দিকে হবে দেখি বলতো? এক্স বি এর দিকে। কোন দিকে হবে? এদিকে। আর বি এবং এক্স এর জন্য বের করলে কোন দিকে হবে? বি এক্স দিকে। এই তো বি এক্স এর বাড়ির দিকে মানে এই দিকে হবে, এটা বলছি। মানে কেন? 9 এবং 5 মধ্যে ছোট কে? 5, তাই কি 5 এর দিকে হবে, বিএক্স এর দিকে। ওটা হবে কি এক্স বি এর দিকে, এটা হবে কি আমি যে একটা দিয়ে বুঝাচ্ছি আর কি, মানে দিক একটা এক্স বি বা বিএক্স দিয়ে বুঝাচ্ছি, কথাটা আবার বুঝো। এ সি এ এক্স এর জন্য বলো কোন দিকে হবে? ছোট কে? এক্স। তাহলে এক্স এর দিকে, এক্স এর দিকে মানে কোন দিকে? এদিকে নাকি এদিকে কি বলবো? তাহলে কি এক্স বি। কোন দিকে? এক্স বি এর দিকে। আর এক্স এবং বি এর জন্য কোন দিকে হবে? এক্স বা বি এক্স এর দিকে। কথাটা বলতে পারছি? দেখো, যারা বুঝো নাই দেখো, F1 বের করলাম, এর বলটা কোন দিকে? এক্স বি এর দিকে। আর এক্স বি বিন্দুতে বের করলাম, সেটা কোন দিকে হবে? বি এক্স এর দিকে, উল্টো দিকে। বলো বুঝা গেছে কিনা? মানে আমি বি এক্স এই রাখছি জিনিসটা বুঝার সুবিধার্থে, তোমরা এইভাবে করে বলবা। তুমি যদি বলো এ এক্স এর দিকে, এটা বলার থেকে এক্সাক্ট কোনটা হবে? এক্স বি বা বি এক্স, একটা দিয়ে বুঝালে কি ক্লিয়ার হচ্ছে জিনিসটা। বুঝা গেছে? তাহলে বলো কে কে বড়? কে বড়? এটা বড় না? 5, এটা হচ্ছে 1.37। এটা বড় না? হ্যাঁ, 1.37 বড় নাকি 5 বড়? আমি তো এটা অপশনে দিই নাই। 10⁻10। আর 10⁻9, এটা এটা কটা শূন্য? 9টা শূন্য। আর এখানে এর দাম বেশি হবে, এর বল বেশি। তাই কোন দিকে হবে দেখো। হ্যাঁ, তাহলে এক্স বিন্দুতে স্থাপিত 5 সিমেন্টের চার্জ বি বস্তুর দিকে সরে যাবে। কেন বলো তো বি বস্তুর দিকে সরে যাবে? বল বেশি নাকি বল কম? তাই বেশি থেকে কমের দিকে যাবে। এই দিকে এটা কি কি ছিল 1 পয়েন্ট, এটা কি বেশি? বিয়েটা কি ছিল কম? তোমাদেরকে সবসময় একই কথা বলতে, ছোট সংখ্যায় যে ছোট তার দিকে সবসময় এটাই হিসাব রাখবা। আর কোনো সমস্যা নেই। কি বললাম? সংখ্যায় যে ছোট, কি বললাম বলো তো বাবা? সংখ্যায় যে ছোট। তাহলে এ বির মধ্যে কে ছোট? এটা 10, আর এটা কত? 9। বি ছোট না, তাহলে কি বি এর দিকে যাবে। এক্স থেকে কোন দিকে যাবে? ওইদিকে গেলে সে একটু বাধা কম পাচ্ছে, বিকর্ষণটা কম পাচ্ছে। বুঝা গেছে? সত্যি সত্যি ব্যালেন্স করতেছে না বাবা। ওইদিকে বিকর্ষণটা বেশি এর দিকে গেলে, তাই সে কোন দিকে যাবে? এত বিকর্ষণের দিকে সে যাবে না, সে কোন দিকে চলে যাবে? তাই বিপরীত দিকে, বি এর দিকে চলে যাবে। মাথায় গেছে? এভাবে করে মনে রাখতে পারবা? ক্লিয়ার তো? তুমি এখনো মনে হয় চিন্তার জগতে হারিয়ে গেছো, আছো তো না? আচ্ছা, এবার আসো। সময় খুব খুব জোরে দৌড়াচ্ছে।
এটা কি তোমরা কি করবা অঙ্কটা? ওই ওই অঙ্কটা কি করবা? ঘ নাম্বারটা দরকার আছে? আছে না? আচ্ছা, পারবা আশা করি মনে হয়। তাহলে জোলাচ্ছে 8 সি অঙ্ক, মধ্যবর্তী বল পারবো। কুলম্বের সূত্রে বাবা দেখছো এটা আরেকবার আসছে, আমি তো ভেবেছি একবারই আসছে, দেখো আরেকবার আসছে। কুলম্বের সূত্রের গাণিতিক রাশিমালা প্রতিপাদন করো এবং তা থেকে কুলম্বের সংজ্ঞা পারা যাবে কি যাবে না? কি না পারা যাবে কি যাবে না? এটা হচ্ছে অঙ্ক। ঘ নাম্বারটাও কি অঙ্ক হয়ে গেছে আমাদের জন্য? বলো এটার ঘ পারা যাবে কি না? পারা যাবে না? চক্ষু দিয়ে দেখো। তাহলে আর করাচ্ছি না এটা। এই ঘ নাম্বারটা প্রশ্নটাকে ভালো করে পড়ো। কি মনে হয়? হ্যাঁ, প্রশ্নটা আরেকবার দেখো। এ বি বস্তুকে তার দ্বারা যুক্ত করলে বিকর্ষণ বলের মান। ভেরি গুড, নর্মাল। এটা তো করছোই, তো গতে করছোই। ঘতে দাও। আচ্ছা একবারেই দেখে নাও। দেখো চান্দি ঠান্ডা বলছে তো। এ ও বি বস্তুকে একটি পরিবাহী তার দ্বারা যুক্ত করলে সবাই দেখি উচ্চ বিভবের বস্তু থেকে নিম্ন বিভবের দিকে কি বিদ্যুৎ প্রবাহিত হবে? বলো ইলেকট্রন কিভাবে প্রবাহিত হয়? ইলেকট্রন মানে কি মাইনাস, মাইনাস মানে কি গরিব, গরিব যাবে কি বড়লোকের দিকে, সে উচ্চ দিকে যাবে। তাহলে উল্টো ঘটনা ঘটবে কার জন্য? তড়িৎ প্রবাহের জন্য। তড়িৎ প্রবাহ তাহলে ঘটবে কি উচ্চ থেকে নিম্ন দিকে। এটাই বলেছে, উচ্চ বিভব থেকে কোথায় যাচ্ছে সে? নিম্ন বিভবের দিকে। গেছে কি গেছে না? না। প্রবাহ চলতে চলতে, যেহেতু তার দ্বারা যুক্ত, প্রবাহ চলছে চলছে তো চলছে, চলতে চলতে এক সময় দুইটি বস্তুর বিভবের মান সমান হয়ে গেল। ততক্ষণ পর্যন্ত প্রবাহ চলবে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, ততক্ষণ পর্যন্ত প্রবাহ চলবে যতক্ষণ পর্যন্ত না বিভবটা কি হচ্ছে? সমান হচ্ছে। বুঝা গেছে? এখন বিভব যদি সমান হয়ে যায় আর কি কোনো ঘটনা থাকবে? কি হবে বলতো? বিদ্যুৎ প্রবাহটা কি হয়ে যাবে? একসময় বন্ধ হয়ে যাবে। দুইটি বস্তুর বিভবের মান সমান হলে আর কোনো তড়িৎ প্রবাহ থাকবে না। তখন এ বি ও পরিবাহী তার মিলে সব পুরোটাই একটা কি একটা পুরোটাই একটা কি অভিন্ন বস্তু, ভিন্নতার লক্ষ্য করা যাচ্ছে না। অভিন্ন বস্তুর মতো আচরণ করবে। অতিরিক্ত চার্জ এই পুরো সিস্টেমে এ ও বি এর মধ্যে কোনো কোনো কুলম্ব চার্জ করবে না। তার মানে তখন সেটা কি হয়ে যাবে? বিভব যদি না থাকে এটা কি হয়ে যাবে? পাওয়ারটা কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। তোমরা যেটার কথা দেয় না করতে কিছু। আচ্ছা, তাহলে চলো তোমাদেরকে ওই 10টা কোশ্চেন আছে না একসাথে চ্যাপ্টার 10-এর, সরি 7টা, সেগুলো আগে একবার কি চোখ গুলাই দেখে ফেলি দ্রুত। এই চ্যাপ্টারের বেসিক কোশ্চেন টোটাল 7টা, একবার চোখ বুলে নাও। এইদিকে, এইদিকে এ আছে, বি আছে, এফ বের করতে পারবো না। এ বি কে তার দ্বারা যুক্ত করলে ইলেকট্রন প্রবাহ এবং তড়িৎ প্রবাহ কোন দিকে হবে? খ আর ছ একসাথে পড়তে বলি সব সময়। দেখো তো, মনে মনে দুইটাই কিন্তু তার দ্বারা যুক্ত করছে। এখানে হচ্ছে ইলেকট্রন প্রবাহ ও তড়িৎ প্রবাহ নির্ণয় করতে বলছে, আর এখানে ক্রিয়াশীল বল, মধ্যবর্তী ক্রিয়াশীল বল নির্ণয় করতে বলছে। দুটোর মধ্যে পার্থক্য কি? এটা হচ্ছে গড় আধান,
মধ্যবর্তী ক্রিয়াশীল বললো গড়াদান, ভেরি গুড, খুব ভালো হয়েছে। আর এগুলো কেমন করে বের করব? বিভব বের করে, উচ্চ বিভব নিম্ন বিভব বের করবো। তাহলে এটা একটু করে দেখে নাও, খ নাম্বারটা। হ্যাঁ দিয়েছিলাম, দিয়েছিলাম। দেখো এই বিন্দুতে, একটু সবাই দিকে তাকায়, ওই যে আগের চিত্র দিকে আরেকবার তাকায় নাও। কোথায় চলে যাচ্ছিস? থাম। এই দেখো এই বিন্দুতে, সবার চোখের দিকে থাকবে, এই বিন্দুতে 5 কুলম আধান আনতে কতটুকু কাজ করতে হচ্ছে? 1000 জুল। বি বিন্দুতে 10 কুলম আধান আনতে 1000 জুল। তো বলো ভি সমান, আমরা কি এটার ভি বের করতে পারবো? ভি সমান কি ডব্লিউ বাই, বলো কি কিউ, দেখতে পাচ্ছি ভি সমান কি ডাব্লিউ বাই কিউ, বের করতে পারবো না? এখানেও সেম, ডব্লিউ বাই কিউ বের করতে পারবো না। যার বিভব বেশি তাকে বলবো কি উচ্চ বিভব। বলতো এখানে কার বিভব বেশি হবে? হ্যাঁ বুঝুনি বিষয়টা, ভি সমান কি ডব্লিউ বাই কিউ বাট সি, এটা তো কি ডব্লিউ বাই কিউ, কে বড় হবে বলে মনে হচ্ছে? এ। তাহলে এখানে উচ্চ বিভব কে? হ্যাঁ এ। আচ্ছা, উচ্চ বিভব যদি এ হয়, নিম্ন বিভব হচ্ছে কি বি, এটা বুঝলাম। তাহলে বলো তো ইলেকট্রন প্রবাহ কোন দিক থেকে কোন দিকে হবে? আমরা কি জানি ইলেকট্রন প্রবাহ কোন দিক থেকে কোন দিকে যায়? নিম্ন থেকে উচ্চ দিকে। তাহলে এখানে কেউ কোথা থেকে কোথায় যাবে? বি থেকে এ দিকে। তড়িৎ প্রবাহ কোন দিকে যাবে? এ থেকে বি এর দিকে যাবে। গুলিমার ডিসকাও বুঝা গেছে কিনা বলো? এটাই তুমি যেটা বলছো, এটা প্রচলন, এটাই প্রচলিত। আর ওটা তো একই দিকে যাওয়া হচ্ছে প্রকৃত। বলেছিলাম না, খালি জায়গা পাচ্ছে ইলেকট্রন কি ওই জায়গায় চলে আসছে, প্রবাহ কি তার পিছু পিছন চলে আসছে। একই দিকে যাওয়া হচ্ছে প্রকৃত, একই দিকে যাওয়া হচ্ছে কি প্রকৃত। আর প্রচলিত মানে কি আমরা যেটা করি সবসময়, খাতায় যেটা লিখি, যেটা করি সেটা, ঠিক আছে? এটা হচ্ছে প্রচলিত। ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছো? খ এবং চ তে আর কোন সমস্যা আছে? এই ছতে আর কোন সমস্যা আছে? এবার আর একটা জানি কোথায় ছিল, আর তো নাই মনে হয় না। বলতো এগুলো কি সবগুলো পারা যাবে তো এখন? এই চ্যাপ্টার কি ক্লিয়ার হয়েছে? বলতো আর কোথাও সমস্যা আছে কিনা এই চ্যাপ্টারের? সত্যি সত্যি? তাহলে আমি চ্যাপ্টার 11-এ চলে যাই, ইফ ইউ ডোন্ট মাইন্ড। ও খুব ভালো লাগলো, আজকে আমরা অনেকগুলো শেষ করতে পারলাম। বাবা কি করছো? লিখে রাখো, ক্রিয়াশীল বলে চিহ্নের কোনো কাজ নেই, মানে প্লাস হোক মাইনাস হোক কোনো ব্যাপার না। চিহ্নের কাজ শুধুমাত্র কি ভিতরে হবে নাকি বাইরে হবে এটার জন্য, কিন্তু গড় আদানে, গড় আদানটা নির্ণয় করার জন্য অবশ্যই কি চিহ্ন হিসাব করতে হবে। এটা তো নর্মাল জিনিস। মনে করি এটা একটা -10 একটা +10, তাহলে দুইটাই তো সেম হয়ে যাচ্ছে, 10 10 +20 হয়ে যাচ্ছে। ব্যাপারটা এরকম না? ক্লিয়ার? সেজন্য গড় আদানের মধ্যে চিহ্ন হিসাব করতে হবে, কিন্তু ক্রিয়াশীল বলের ক্ষেত্রে আদানে চিহ্ন হিসাব করতে হবে না, চিহ্ন লিখতে হবে না। সবাই কি লিখছো জিনিসটা? বুঝছো? ক্লিয়ার তো চ্যাপ্টারটা? হন গুটি গুটি পায়ে চলে যাচ্ছি চ্যাপ্টার 11 এর কাছে। দেখো যতটুকু শেষ করতে পারি, শেষ করতে না পারলে আমরা কি করব? অনলাইনে চলে যাবো, কোনো সমস্যা নেই, আমি তাতে কোনো ভরসা নেই, টেনশন করতে হবে না। 11তে একটা প্রশ্ন প্রায় সময় আসে, খ নাম্বার প্রশ্ন, একটু করে চোখ বুলাই দেখো। পেট্রোলবাহী ট্রাকে ধাতব শিকল ঝোলানো থাকে কেন? তোমরা তোমাদের মনের মাধুরী কেটে নিয়ে এসে লিখে দাও, এভাবে লিখিও না। শুনো, তেলের যে ডিব্বাটা আছে ওখানে মধ্যে তেল কি করে দুরুম দুরুম করে কি আঘাত করে না? তেল কতক্ষণ ড্রুম, কতক্ষণ ওই যে কক্সবাজার সমুদ্র সৈকতে যেরকম হয়। হ্যাঁ, তুমি হাসছো কেন? এখন দেখো, শুনুন বুঝুন দেখুন জানুন, তাহলে ধাক্কা লাগলে একটা কি ঘর্ষণ হচ্ছে না? আদিকালের ভাদিবুড়ারা আগুন কিভাবে কিভাবে ধরাতো? ঘর্ষণের মাধ্যমে না, পাথর ঘর্ষণের মাধ্যমে না?
তাহলে ঘর্ষণে কি সৃষ্টি হতে পারে? আগুন সৃষ্টি হতে পারে, হ্যাঁ কি না? তাহলে তেলের সাথে ট্যাঙ্কারের বা ট্যাঙ্কের ঘর্ষণ হচ্ছে না, দ্রুম ঘর্ষণ হচ্ছে না, তাহলে সেখানে কি আয়নের আদান প্রদান হচ্ছে না? ঘর্ষণে কেন, মানে ঘর্ষণে কেন ওই যে আগুন আসে? স্ফুলিঙ্গটা কি ওই আয়নগুলোই তো, ঘর্ষণের কারণে যে আয়নগুলো সৃষ্টি হয় সেগুলো তো। এই আয়নগুলোকে যদি কোনো কারণে তারের মাধ্যমে যদি নিচে পাঠায় দাও, পুরোটাই তো কি, ধরো কি লোহার লোহার ট্যাঙ্কার, ওই লোহার ট্যাঙ্কারের সাথে একটা কি ঝুলাই দেয়, ধাতব শিকল, সেটা কোথায় থাকে? কোথায় সাথে থাকে? মাটির সাথে থাকে, যাতে ঘর্ষণে যে অতিরিক্ত আদান তৈরি হয় সেটা কোথায় চলে যায়? মাটিতে চলে গেলে মাটিতে কে নিবে? ভূমি। মাটি যদি আদানগুলো নিয়ে ফেলে তাহলে সেটা কি পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে? নিরপেক্ষ থেকে যাবে। কেন বলো? তুমি যদি কক্সবাজার থেকে 1 লিটার পানি নিয়েও আসো, বা গিয়ে যদি 1 লিটার পানি দিয়েও আসো, দুপুর না আমার আমার এখানে কক্সবাজারের পানি কি শুকিয়ে গেছে, একটা কাজ করি, আমার বাহা থেকে 1 ড্রাম পানি কি ওখানে কি ঢেলে দিয়ে আসি, এর কিছু হবে? ঠিক সেম, তুমি মাটিতে ভূমিতে আদান দাও বা আদান নাও, এর কি হবে না, কোনো পার্থক্য থাকবে না, নিরপেক্ষই থাকবে। তো আরো একটা কি সিকিউর অংশ বুঝাই দিলাম এটার মাধ্যমে। কেন ভূমির কি আদানের কি থাকে? নিরপেক্ষ থাকে, আদান শূন্য হয়। ঠিক আছে, কিছু বুঝতে পেরেছো একটু একটু করে? আসো, এগুলো ইজি পিজি, সবাই চোখে দিকে দি। উদ্দীপকের বর্তনীর প্রবাহ মাত্রা কত? ফার্স্টে কি বের করব? মোট তুল্যরোধ বের করব। তাহলে আর এই কথা কেন হচ্ছে? সবাই বলো, প্রথমে কি বের করব? বুঝি নাই, কি তুল্যরোধ? মোট তুল্যরোধ। তাহলে আর আছে, এটা কি ভি আছে, স্মল আর আছে, বাদ দাও। তাহলে আর এবং ভি আছে, সেখান থেকে আমরা কি বের করতে পারবো? আই। বলো আই সমান কি? ভি বাই আর। আই চলে আসছে না? এটাই তো জিজ্ঞেস করেছে। এখানেই শেষ না, ঘ নাম্বারটার দিকে তাকাও, কিভাবে সাজালে, এটাতে আমরা বিপদে পড়ি না সবসময়? একটা টেকনিক দিয়েছিলাম আগে, সাজা ফেলতে না, একটা কথা বলেছিলাম, ওটা তো মোট তুলো দিলে। কিভাবে সাজালে, দেখো কি 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 দিয়েছে আমাকে, কিভাবে সাজালে প্রবাহ মাত্রা 10 এম্পিয়ার হবে? কিভাবে সাজালে প্রবাহ 10 এম্পিয়ার হবে? আই দিয়েছে, কিন্তু সাজাবো কাকে? তো রোধকে সাজানো তো আই এর কাজ, কি কিসের কাজ? আর এর কাজ, তুল্য রোধের কাজ। তার মানে এই আই কে কাজে লাগাই কি বের করতে হবে? আর। তাহলে আর আমরা জানি না, আর বের করব। আই দেওয়া আছে, ভি দেওয়া আছে, তাহলে ভি এবং আই দিয়ে আমরা কি বের করব? আর। বলো আর সমান কি? ভি বাই আই। তাহলে কত হলো? কত হলো? 2 এমপি 2 ওহম। তাহলে এই রোধ গুলোকে নিয়ে, এখানে কয়টা রোধ? এই 4টা রোধকে এমন ভাবে সাজাও যেন মোট রোধ কি হয়? 2 ওহম হয়। তুমি অনেক লম্বা জীবনে, এটাই ওটাই ওটাই বলেছি। মানে এটা তোমাকে রাফে করতে হবে, তখন কিউএস হলে 2 ওহম হয়, তুমি রাফ মানে ক্যালকুলেটারে করে করে দেখো, দুইটাকে সমান্তরালে সাজাও, একটাকে শ্রেণীতে সাজাও, গুলো করে সাজাও, দেখবা কি দুই উপরে কি, বলো কিভাবে করে সাজাবে দেখি, বলো তো। হ্যাঁ, দুদিন দেখো তো, সেটা তো অটোমেটিক্যালি ইগো হয়ে গেছে, 5 5 হয়ে গেছে। 2 ওহম একদমই তো, এদের থেকে এখান থেকে কিভাবে 2 ওহম বানাবো মানে বলো না? সবগুলো সমান্তরালে, যা, আমি তো বলি সবগুলো সমান্তরাল না। এই দেখ, 2 3 শ্রেণীতে, তাহলে 5, এই 5 5, এই 10, এটা বলছিলা? আমি শুনে নেই। 2 3 5 10, মানে তুমি ক্যালকুলেটারে করে করে দেখবা, এটা তো মুখস্থ রাখার দরকার নেই, এটাতে আলাদা করে প্রেসার দেওয়ার কোনো তো দরকার নেই। কি প্রেসার দিলে তুমি মনে করো, এই দেখো কাউকে তুমি এখানে শ্রেণীতে ওই যে রাখতে পারবে না, তুমি যদি 2 কে যদি শ্রেণীতে রাখো, বাকিটা যদি সমান্তরালে রাখতে যাও, তাহলে এটা তো 2 প্লাস হয়ে যাচ্ছে, তার মানে কেউই কি শ্রেণীতে রাখতে পারবে না।
কাউকে তুমি কি একাভাবে শ্রেণীতে রাখতে পারবে না। কিভাবে করে রাখতে হচ্ছে, দুইটাকে একসাথে রেখে শ্রেণীতে রাখো, 2 3 এইভাবে করে শ্রেণীতে রাখো। তার সাথে 5 আছে তো কমাই দিচ্ছে না, তাহলে একে 10 আরো কমাই দিচ্ছে, কমাই দিলে টোটাল কত হয়ে যাচ্ছে, 2 এর সমান হয়ে যাচ্ছে। তোমার এইভাবে করে সাজাবে, বুদ্ধি খাটায় কাজটা করতে হবে, ভিন্নভাবে সাজাও। কিন্তু তুমি তো কিছু জিনিস বুঝতে হবে যে কেউ তুমি কি আলাদাভাবে শ্রেণীতে রাখতে পারছো না, কারণ সবচেয়ে ছোট যেটা সেটাও কি 2 ওহম, আর আমার টোটাল রোধও কি 2 ওহম। বুদ্ধি দিয়ে কাজ করতে হয়, এটা কেমন। চলে যাচ্ছে আমরা গুটি গুটি পায়ে পরের অঙ্কের কাছে। সবাই কি চক্ষু দিয়ে দেখতে পাচ্ছো? বলো, চাবি বন্ধ চাবি খোলা মানে কি? বন্ধ মানে তড়িৎ প্রবাহ অন, পথটা অন, আর খোলা মানে কি অফ। এখন দেখো K1 হচ্ছে এখানে, তোমরা একটু লিখে হলো, এটা হচ্ছে কে, এটা হচ্ছে কে, এই জায়গায় চাবিটা আছে, তোমরা যারা ওখানে দেখা বুঝেছ না তারা লিখে রাখো। চাবি বন্ধ থাকা অবস্থায় বর্তনীর তুল্যরোধ মানে কি, সবাই অন নাকি অফ? সবাই বলো, সবাই কি অন। তাহলে অন থাকা অবস্থায় তুমি এর তুল্যরোধ বের করলা, এর তুল্যরোধ বের করলা, এদের মোট তুল্যরোধ বের করতে পারবা না? ইজি পিজি না? এবার দেখুন শুনুন বুঝুন জানুন, বাবা এদিকে দেখো, বাবা এদিকে দেখো, ঘ নাম্বার দেখো, চাবি বন্ধ ও খোলা থাকা অবস্থায় বর্তনীর মূল তড়িৎ প্রবাহের কোনো পরিবর্তন হবে কি? বন্ধ থাকা অবস্থায় তড়িৎ প্রবাহ বের করো, তুমি দাও বন্ধ থাকা অবস্থায় কি বের করছিলা, গতে আর বের করেছো, ভি আর বের করেছো, ভি আছে, কি বের করবা, এটা কি অবস্থায় আই, বন্ধ থাকা অবস্থায় রেখে দাও, প্রিজার্ভ করে রাখো। এবার খোলা থাকলে শুধু কি এটা থাকবে না রোধ, তখন এটা কি হয়ে যাবে, শ্রেণী। কত হবে, 10 ওহম। এই 10 ওহম মানে কি আর আছে, ভি আছে, এখানের আয় বের করতে পারবো না। এটা হচ্ছে কি খোলা অবস্থায় আয়, বন্ধ অবস্থায় আয় বের করলাম, খোলা অবস্থায় আয় বের করলাম, দুই আয়ের পার্থক্যই তারা জানতে চাইছে, জানাই দিবা। কঠিন হবে বিষয়টা, পারা যাবে কি যাবে না? ছোট্টি ছোট্টি দেখো পারবে, পারবে কিনা। আচ্ছা আমি কিন্তু করতে দিব এখনই একটা। আচ্ছা অনেকবার করেছো, প্রশ্ন একটু করে ভালো করে পড়ো, গ এবং ঘ দুইটাই ট্রাই করো। না না না, এটা গতে কোন সূত্র ইউজ করছো, পি সমান ভি স্কয়ার বাই আর, পি আছে ভি আছে, তোমাকে আর কি দিবে, আরটা বের করবো আর কি। ওকে ঘ নাম্বারটা করো দ্রুত, দেখে নাও। একটি 100 ওয়াট হলে দুইটি 200 ওয়াট, এগুলো ছি। একটি 60 ওয়াট হলে তিনটি 180 ওয়াট, ছি। 20 ওয়াটের বাতি একটা, সমস্যা নাই। তাহলে বাতিগুলোর মোট ক্ষমতা হচ্ছে 405, কোনো দরকার ছিল এইভাবে করে বের করার? আচ্ছা যাক, বের করছো, মাইন্ড করিও না। 800 হোমের তিনটি পাখা, প্রতিটি পাখা কত 800, তাহলে 800, হ্যাঁ তিনই তো, 3 গুণ করছে। বলো পি সমান আমরা কি জানি, মানে 3 পি তো, একটি পাখা কত 1 পি, তিনটি পাখা মানে কি 3, বলো এটা কি পি। এদিকে যারা পারো না, 3 পি, আবার পি মানে কি ভি স্কোয়ার বাই আর, ভি দেওয়া আছে আর তাহলে কি 3 পি চলে আসছে না, এদিকে এখানে যোগ করা উচিত ছিল, ওরা কেন এভাবে করতে যায় না। বাতি চালায় কয় ঘন্টা, 4 ঘন্টা, পাখা চালায় ওয়াও সেম, হিটার 1 ঘন্টা। এই এটা কঠিন না আরো, তোমরা সহজভাবে করতে পারবে না? বলো তো কি করবে দেখি, বলো তো তোমরা। এখানে একটা ভুল হয়েছে, দেখি বলো তো ভুলটা কি। 1000, দেখো সবাই একটু এদিকে দেখো, তোমরা একটু বইয়ের দিকে তাকাও। আচ্ছা আমি এখান থেকে লিখি, এভাবে করে আলাদা করে করার কোনো দরকার নাই, আরো সহজে চিন্তা করো।
একটা বাতির ক্ষমতা কত? 100 ওয়াট। বাতি ছিল কয়টা? তাহলে 2 গুণ 100 যোগ যোগ 60 ওয়াটের বাতি কয়টা? তাহলে 3 গুণ 60। 25 ওয়াটের বাতি কয়টা? তাহলে 1 ইন্টু কি 25 প্লাস একটি পাখার ক্ষমতা কত? এত তো। তিনটে পাখার ক্ষমতা কত? 3 গুণ যা আসছে আর কি, কত 81। তো 3 গুণ কত হয় এটা আমি ঠিক জানি না। কি রে, এ হচ্ছে না লিখাটা? 300 3 ইন্টু কত? ওটা তুমি টোটাল বলছো 60.5। আর আছে কিছু বৈদ্যুতিক কোনো যন্ত্র আছে? হিটার আছে তো? হিটার কই? হিটার কত? 100। কয়টা হিটার? একটা। তাহলে 1 ইন্টু 100 পেলাম না মামনি? ডিভাইড বা কত? 1000। বলো তো কি বাদ পড়ছে? সময়। ওহো, সময় কি সবগুলো সেম নাকি? ওহ, তাহলে বলো এটার সাথে কত গুণ? 4 গুণ। এটার সাথেও কত গুণ? এটার সাথেও, এটার সাথেও, আর এটার সাথে হিটারের সাথে কত? 1। মানে পিটি বাই 1000 আর কি। সবগুলো একসাথে করে ফেলতে পারবো না? অঙ্কটা আরো কি ইজি হয়ে যাচ্ছে না? এত লম্বা করে তো লাভ নেই, কাহিনী ছোট করি। ক্লিয়ার কিনা বলো? সবাই কি বুঝতে পারছো সূত্রটা কি? পিটি বাই, সবাই বলো সূত্রটা কি? সবাই বলে নাই সূত্রটা কি? পিটি বাই 1000। পারবো? ওটা হচ্ছে কি বিওটি ইউনিট আর কি, বোর্ড অফ ট্রেড ইউনিট। ভেরি গুড। তাহলে কত আসছে? এত কিলোওয়াট মানে এত ইউনিট। সবাই দেখো, এক ইউনিটের দাম কত টাকা বলছে? 5.20। এক ইউনিট কত? 5 এদিকে দেখো, এক ইউনিটের দাম কত? 5.20। আর একদিনে, একদিনে আসছে কত? এত কিলোওয়াট। একদিনে কত আসছে? জুন মাস মানে কত দিন? হিসাব করে দেখো, 30 দিন। 30 দিন মানে কত? এত কিলোওয়াট। তাহলে এত গুণ এটা করলে তোমাকে টোটালি চলে আসবে। আচ্ছা, সবাই কি বুঝতে পারছো জিনিসটা এখন? ক্লিয়ার? পুরোপুরি ক্লিয়ার? হ্যাঁ, মানে মিটারের কত ইউনিট উঠছে? এতটুকু উঠছে। না দেখে তুমি বলে দাও তোমার এত টাকা আসছে। মিটারিং না দেখে তুমি বলে দাও তোমার এত টাকা আসছে। এবার ওখানে দুর্নীতি করলেও করতে পারে, বাড়ায় কমাই দিতে পারে বিদ্যুৎ অফিস থেকে। বলো ক্লিয়ার কিনা? না না, এগুলো তো অনেক আগের অঙ্ক, সেজন্য এত কম বিল আছে। তখন 381 মিনিট গুলো অনেক টাকা। তখনকার দিনও আমার কি মা বাবারা বলতো, হুবুক এত টাকা বিল আসছে, তুই কম কম চালাতে পারিস না? এখন 5000 টাকার দিনও যে কথা বলে, আগেকার 381 টাকার দিনও সেম কথা বলতো, একটু কম জ্বালাতে পারিস না? ঠিক আছে, ক্লিয়ার কিনা বলো? কি খাতা আছে? দ্রুত